লন্ডনের দক্ষিণাঞ্চলে নর্থ গ্রিনউইচ এলাকায় অবস্থিত ইউরোপের অন্যতম বৃহৎ ইনডোর স্টেডিয়াম দি O2 এরিয়া। বিখ্যাত এই মঞ্চে কিছুক্ষণ আগেই শেষ হলো এক উত্তেজনাপূর্ণ রেসলিং ম্যাচ। দুই প্রান্তে মুখোমুখি হয়েছিল দুই ভিন্ন জগতের শক্তি। একদিকে আবরার খান আব্রো, অপরদিকে রিং কাঁপানো এক লড়াকু রেসলিং তারকা। ম্যাচ শেষে আলো যখন ধীরে ধীরে আব্রোর উপর থেমে আসে, তখন স্পষ্ট দেখা যায় এক সাহসিকতার ছাপ আব্রোর প্রতিছবিতে। ডান ঠোঁটের ওপরের অংশে এক ক্ষীণ চির, শক্তিশালী এক পাঞ্চের ফল। এক ফোঁটা রক্ত হয়তো ঠিক তখনই গড়িয়ে পড়েছিল আব্রোর ঠোঁটের কোণে, যা রেসলিং ম্যাচের স্বাভাবিক ঘটনা। আব্রো নিজের আঙ্গুল ছুঁয়ে রক্তটুকু মুছে নেয়। ঠোঁটের কোণ থেকে আব্রোর বলিষ্ঠ শরীর উদাম, পেশিবহুল দুই বাহুতে শিরার রেখা টান টান হয়ে উঠেছে উত্তেজনায়। শ্যামবর্ণ সেই দেহ জুড়ে ছড়িয়ে থাকা সিক্স প্যাকের প্রতিটি ভাঁজ ঘামে ভেজা, বক্ষভাগ বলিষ্ঠ, চোখমুখ লাল হয়ে উঠেছে রক্তচাপের উত্তেজনায়। গলার নিচে লালচে ছাপ, জমাট বাঁধা রক্তের দাগ। অনেকদিন পর রেসলিংয়ে ফিরেছে আব্রো। দীর্ঘ বিরতির পর শরীরে জমে থাকা ক্লান্তির ছাপ কিছুটা স্পষ্ট, তবুও তাতে দৃঢ়তা একটুখানি ম্লান হয়নি আব্রোর। কারণ আব্রো তো সাধারণ ভাবভঙ্গির কোনো মানুষ নয়। সে তো আবরার খান আব্রো, ডাবল এ, যার এক মুঠিতে পাথর চূর্ণ হয়, যার এক পাঞ্চে বুক ফেটে ছিন্ন ভিন্ন হয় প্রতিপক্ষ। আব্রো পরাজয়ের জন্য জন্মায়নি। আব্রোর শরীরে নির্গত প্রতিটা রক্তের বিন্দুতে লেখা আছে শুধুই জয়। 9 বছরের ইতিহাসও তাই বলে দেয়। রিংয়ের চারপাশ তখন উত্তেজনায় গর্জে উঠেছিল। উপস্থিত দর্শকদের কণ্ঠে চিৎকার, রক্ত গরম করা মুহূর্ত। কিন্তু হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল চারিদিক। রিংয়ের মাঝখানে মুখ থুবড়ে পড়ে আছে প্রতিপক্ষ রেসলার, নিস্তেজ, নিশ্চল সে। 3 বার হুইসেল বাজানো হলো, সাবমিশন, তবু কোনো সাড়া নেই। আব্রো ঠিক তার পাশেই দাঁড়িয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে, উন্মুক্ত বলিষ্ঠ শরীরটা খানিকটা হেলে। মাথা এক ঘুষিতে প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে দিয়েছে রিংয়ে। হ্যাঁ, বুকের মধ্যে খানের এক পাঞ্চে আছড়ে ফেলেছে প্রতিপক্ষকে। আব্রো হার মানে না, কখনোই না, কখনো না। আব্রো পুনরায় ঠোঁট ছুঁলো, দেখলো রক্ত, এক ফোঁটা রক্ত ঠোঁট ছিঁড়ে বেরিয়ে এসেছে। আম্পায়ার আব্রোর হাত উঁচিয়ে ধরতেই রিং জুড়ে গর্জে উঠল জয়ধ্বনি। জয়ের ব্যাজ আব্রোর বুকে, তবুও মুখে কোনো হাসি নেই আব্রোর। পরক্ষণেই রিং ছেড়ে নিচে নেমে এলো আব্রো। নিচে অপেক্ষা করছিল আব্রোর সঙ্গীরা, ডেভিড, ডিসা, এরিক সহ অন্যরা। সবাই এগিয়ে এসে হাঁক করলো, কংগ্রেস জানালো। তবুও আব্রোর চোখে মুখে কোনো পরিবর্তন নেই। হঠাৎ নিচু স্বরে প্রশ্ন ছুড়ে দিল ডেভিডকে, জাফর এসেছে? ডেভিড গম্ভীর স্বরে প্রত্যুত্তর করলো, হ্যাঁ, সেই অপেক্ষায় করে আছি তোমার জন্য। আব্রো তোয়ালা দিয়ে মুখ মুছে নিল, অতঃপর ধীর কণ্ঠে আওড়ালো, তোমরা সবাই যাও, সব কিছু তৈরি করো, আমি আসছি 5 মিনিটের মধ্যে ভিতরে। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং পর মুহূর্তে স্থান ত্যাগ করলো। কিন্তু এর মধ্যে নৈশব্দ হয়ে রইল এক ছোট্ট ঘটনা। রিংয়ের ভেতরে উত্তেজনা আর উল্লাসের মুহূর্তে ডেভিডের পকেটে রাখা ফোন বারবার বেজে উঠে থেমে যাচ্ছিল। চারিদিকে হই, করতালি আর চিৎকারের কারণে ডেভিডের কান অবধি সে শব্দ পৌঁছায়নি। তবু ফোনের স্ক্রিনে রয়ে গেল এক সম্রাট, 5 মিসড কল ফ্রম আশাফ তালুকদার। আশাফ ডেভিড পূর্ব পরিচিত, পরিচয়ের যোগসূত্রটা ছিল আব্রু নিজেই। আব্রু, ডেভিড, ডিসা এবং এরিক, এ 4 জন একসাথে লন্ডনের খ্যাতনামা রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছিল। আশাফ যখন লন্ডনে আসতো, তখনই আব্রু ডেভিডের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। কারণ আব্রু আর ডেভিড ফার্নান্দাস একসাথে একই অ্যাপার্টমেন্টে থাকতো। আব্রু শাওয়ার সেরে একখানা অফ হোয়াইট গেঞ্জি পরে নিল। মাথার ভেজা চুল থেকে হালকা করে পানি ঝাড়তে ঝাড়তে এসে আয়েশ করে সোফায় বসলো। সোফার অপর প্রান্তে আগে থেকে বসে আছে শেফ আলাউদ্দিন জাফর। পরনে দীর্ঘ সাদা জুব্বা, মাথায় রাজকীয় পাগড়ি। দেখলেই বোঝা যায় তিনি দুবাইয়ের এক প্রভাবশালী শেখ। তবে পরিচয়ের পাশাপাশি তিনি পাপের রাজ্যের এক নীরব শাসকও।
সঙ্গে উপস্থিত ডেভিড, জিশা আর এরিক সহ আব্রু ড্রয়িংয়ে ঢুকতেই জাফর শেখের চোখে মুখে বিরক্তির ছায়া নেমে এলো। ভ্রুকুচকে গম্ভীর হয়ে উঠলেন তিনি। আব্রু দৃশ্যটা লক্ষ্য করলেও কিছু বলল না, শুধু একগাল হালকা হাসি ছুড়ে দিল। মুহূর্তেই শেখের কণ্ঠে ভেসে এলো, গম্ভীর ও রাশভারী হয়ে। কতদিন পর দেখা হচ্ছে আমাদের আব্রো? আব্রু আয়েশ করে বসলো সোফায়, দুহাত ছড়িয়ে দিয়ে উত্তর কষল। 1 বছরও হয়নি এখনো। শেখ কিছুটা বিরক্তির সুরে আওড়ালেন। এতদিন বাদে তুমি লন্ডন ফিরলে, আর তোমার অনুপস্থিতিতে তোমার লোকজন এত ঝামেলা পাকিয়েছে, সে খবর কি রাখো? আব্রু ঠোঁটে ঠোঁট মিশিয়ে একগাল হাসলো, পরক্ষণেই সংক্ষিপ্ত জবাব করলো। হ্যাঁ জানি। শেখ এবার একটু নড়ে চড়ে উঠলেন, গলায় রাগ মিশিয়ে হাঁক ছুড়লেন। যদি জানোই তাহলে এখনো ওদের গদ্দান নিচ্ছ না কেন? পাশে বসিয়ে রেখেছ, সাপ পুচ্ছ। এ কথায় যেন আগুনে ঘি পড়ল। পরোক্ষভাবে কথা গিয়েছে জিশার দিকে, এটা বুঝতে কষ্ট হলো না। জিশার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ জলজল করতে লাগলো। আব্রু, ডেভিড, এরিক তখনও নিশ্চুপ, কিন্তু জিশা হুঙ্কার ছাড়ল। সাপ পুষে রাখা ভালো শত্রুদের চেয়ে। আব্রু সঙ্গে সঙ্গে ইশারায় জিশাকে থামিয়ে দিল। জিশা চুপসে গেলেও মনের ভেতরটা তখনও ধকধক করে জ্বলছে। তার তুলনা করা হয়েছে সাপের সাথে, এই অপমান সহজে মুছে যাবার নয়। পর মুহূর্তেই আব্রু গম্ভীর সুরে আওড়ালো। আমার দলের লোক সাপ না শকুন তা আমি ভালো করেই জানি, কিন্তু কেউ যদি আমার লোকদের টার্গেট করে খেলে সেটা আমার নীতির মধ্যে পড়ে না। আপনি আমার সাথে সরাসরি দেখা করতে চেয়েছিলেন, আমি তাই এসেছি লন্ডন, নতুবা আজকাল আমার দেখা পাওয়া বড্ড মুশকিল। এক মুহূর্ত থেমে আব্রু পুনরায় যোগ করল। আমার লোকদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। শেখ এবার কণ্ঠ তীব্র করে বলে ছড়ল। তোমার লোকেরা আমার লোকদের ওপর হামলা করেছে, প্রকাশ্য গুলি চালিয়েছে, এমনকি আগুনে পুড়িয়ে লাশ পর্যন্ত গায়েব, আর তুমি চুপচাপ বসে সেসব দেখছো, মজা লুটছ। ওমর খোয়ামের ছেলের মৃত্যুর দায় স্বীকার করে আব্রু আওড়ালো। ওর মৃত্যুর জন্য আমার লোকই দায়ী, আমি সেটা মানি। শেখ জাফর কড়া কণ্ঠে জবাব দিলেন। যেহেতু মানছো, তাহলে এখনও তাকে পাশে বসিয়ে রেখেছো কেন? কেন পদক্ষেপ নেওনি কেন? নাকি আমরা নেব? অনেকবার তোমার লোকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, এভাবে চললে আর কতটুকু সামাল দেওয়া যাবে? আব্রু কিছুক্ষণ চুপ করে রইল, নিচের ঠোঁট কামড়ে ধরে গভীর গলায় হাঁক ছুড়ল। এরকম আর হবে না, আমার লোকদের সাবধান করে দেব। পরবর্তীতে এমন কিছু হলে আমি নিজেই ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। শেখ জাফর রাগে ফুঁসছিলেন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন। হঠাৎ বসা থেকে সোজা হয়ে উঠে দাঁড়ালেন, গম্ভীর কণ্ঠে আওড়ালেন। ঠিক আছে, এই কথাই রইল, আসি এখন তাহলে, আল্লাহ হাফেজ। অতঃপর আব্রুর সঙ্গে হাত মিলিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন তৎক্ষণাৎ শেখ জাফর। তার সঙ্গীরাও নীরবে জায়গা ত্যাগ করল, কিন্তু তাদের সকলের চোখে মুখে আগুনের লুকানো ছাপ স্পষ্ট ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল প্রতিশোধের আগুন নিভে যায়নি তাদের মস্তিষ্ক হতে, কেবল সময়ের অপেক্ষা তাদের। শেখের দল চলে যেতেই আব্রু ক্ষিপ্ত হয়ে চওড়া হলো জিশার উপর, কারণ পুরো ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল জিশা নিজেই। সবাইকে সামনে রেখে প্রকাশ্যে শুট আউট করে স্পট ডেথ ঘটিয়েছিল ওমর খোয়ামের ছেলের। আব্রু গর্জে উঠল, হুঙ্কার দিল। জি স্যার, আমি আর কোনো উটকো ঝামেলা চাই না। ভবিষ্যতে এমন কিছু হলে আমি ভুলে যাব তুমি কে। আমার পাপের নীতিতে বিশ্বাসঘাতকতা বা কথা ভাঙার কোনো জায়গা নেই। জিশা চোখ বুঝে নিল। হাজারো কথা জমে থাকলেও আব্রুকে কিছু বলার সাহস হলো না। আব্রুর প্রতি দুর্বলতা চিরকাল ছিল তার। নিজেকে দমিয়ে গভীরভাবে শ্বাস নিল, নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল, আশ্বাস করলো আব্রুকে। আব্রু আর কিছু বলল না। ডেভিড, এরিক জিশাকে সঙ্গে নিয়ে পাপের বন্দি আস্তানায় এক নজর বোলাতে রওনা হলো। ডেভিডের পকেটে থাকা ফোনটা তখনও ছুঁয়ে দেখল না। সুড়ঙ্গের অন্ধকার কুঠুরিতে পা রাখতে গা গুলিয়ে উঠল আব্রুর। কতদিন পর ফিরে এসেছে এই অভিশপ্ত জায়গায়, এক সময় যেটা ছিল ভীষণ পরিচিত। কুঠুরিতে ছিল অন্ধর মহলের অংশ, মাঝখানে এক ফাঁকা চত্বর, আর চারপাশে গড়ে উঠেছিল
বন্দিশালার শাড়ি। প্রতি কক্ষেই বন্দি মানুষ, কেউ হয়তো নির্দোষ, কেউ বা অপরাধী। কারো চোখে আশঙ্কা, কারো মুখে মৃত্যুর ছায়া। কেউ জীবিত, কেউ হয়তো মৃত, কিংবা শেষ সময়ের অপেক্ষায় দিন গুনছে। এরিক আব্রুকে নিয়ে প্রবেশ করলো এক শাতসেত্য বন্দি কক্ষে। ভেতরে জমে থাকা ঠান্ডা বরফের মাঝে দেখা মিলল বহু পচে যাওয়া মৃতদেহ, দীর্ঘদিন ধরে সংরক্ষিত করে রাখা। পাশের কক্ষে মেঝেতে জমাট বেঁধে আছে শুকনো রক্ত, অনেক দিন আগের। বাতাসে রক্তের পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছে। শ্বাস ফেলা দায়, মধ্য নিষেধ। খানমহল। চাঁদ নেমে এসেছে রাতের আকাশে, ধরণীর বুকে পূর্ণিমার থালার মতো ঝুলে আছে। খানমহলের চারপাশে বইছে শীতল হাওয়া, চারিদিক নিস্তব্ধতায় মোড়া। খান পরিবারের অধিকাংশ সদস্যই তন্দ্রায় মগ্ন, আবার কেউ কেউ এখনও জেগে আছে। খানমহলের দোতলায় এক মাঝারি আকৃতির কক্ষে বসে আছে ওহু। কাঠ আর কংক্রিটের তৈরি বারান্দায় হেলান দিয়ে মেঝেতে বসে আছে। কোলে রাখা ল্যাপটপ, পাশে পড়ে আছে মুঠোফোন। চোখে মুখে হতাশার ছায়া, স্নায়ুর উত্তেজনায় ভ্রান্ত মন। বুকের ভেতর চলছে উথাল পাথাল। পরনে এখনো সেই হলুদের শাড়ি, গালে শুকিয়ে লেগে থাকা কাঁচা হলুদের ছাপ স্পষ্ট। দুহাতে পাতা বাটা মেহেদির রং, কিন্তু তাতে কোনো উচ্ছ্বাস নেই। শাড়িখানা খুলে রাখার ইচ্ছুটুকুও জাগছে না ওহুর। বারবার কল করছে, অসংখ্যবার মেসেজ পাঠিয়েছে আব্রু ভাইকে, কিন্তু কোনো উত্তর আসেনি। ওহুর চোখে টলমল করে ওঠে জল। ভেতরে জমে থাকা কান্না যেন হঠাৎই ধেয়ে আসে। হাউমাউ করে কেঁদে উঠতে মন চায়। বড্ড দেখতে ইচ্ছে করছে আব্রু ভাইকে একবার, শুধু একবার। চোখের সামনে দাঁড় করিয়ে তাকে প্রশ্ন করার তীব্র তৃষ্ণা অনুভব করছে ওহু। আপনি কি আমায় ভালোবাসেন আব্রু ভাই? কোনোদিন মুখ তুলে বলেনি আব্রু ভাই। আমি তোকে ভালোবাসি ওহু। তাই তো ওহু কাউকে মুখ তুলে বলতে পারছে না। আমি আব্রু ভাইকে ভালোবাসি। ওহুর বক্ষ কেঁপে ওঠে, শব্দ বনে মন। দেখুন না, কোনো ঘোষণা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, তবু কবে কিভাবে যেন মুখ ফসকে বেরিয়ে গেল ভালোবাসি। ওহু নিজেও বুঝে উঠতে পারেনি কখনো এই অনুভব জন্ম নিয়েছে তার অন্তরে। আজ যখন গায়ে হলুদের বাটা লেগে যাচ্ছিল, ওহুর মনে হচ্ছিল সেই হলুদের ছোঁয়ায় তার শরীর ঝলসে যাচ্ছে। হৃদয়ের গহীন হতে উঠে আসছে একটাই প্রশ্ন, আপনি কি ফিরবেন না আব্রু ভাই? আটকে দেবেন না আমার এই বিয়ে? আমি বিয়ে করতে চাই না, অন্তর থেকেই চাই না, তবুও মুখ ফুটে সে কথা বলতে পারার সাহস কোলাচ্ছে না। আপনার বাবার সামনে সাহসের সেই চাবিটা হারিয়ে ফেলেছি আমি, আর তার কারণ আপনি কোনো দিন স্পষ্ট করে কিছু বলেননি, কোনো স্বীকৃতি দেননি আমায়। আজ অন্য কারো নামের হলুদের ছোঁয়ায় ওহুর শরীর যেন দগ্ধ হয়ে উঠেছে। কাঁচা হলুদের গন্ধে ভরে গেছে চারপাশ, অথচ ওহুর মনে গুমড়ে উঠছে শুধু একটাই প্রশ্ন, আপনি কি ফিরবেন না আব্রু ভাই? আটকে দেবেন না এই বিয়ে? আমার মন কেন বলছে আপনি ফিরবেন, আপনি আসবেন, এই অনাকাঙ্ক্ষিত অধ্যায় তছনছ করে দেবেন। তবে আপনি কখন আসবেন আব্রু ভাই? বেশি দেরি না হয়ে যায়, কবুল বলার 1 সেকেন্ড পূর্বে হলেও আপনি ফিরে আসলে আমি এই বিয়ে করব না আব্রু ভাই, করব না। আপনাকে আমার বড্ড বেশি প্রয়োজন, খুব অভাব বোধ করছি আপনার। ওহু এ আলাপন বকি দীর্ঘ এক শ্বাস ফেলে, চোখের কোণ মুছে নেয়। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা ছবিগুলোর দিকে তাকায়। এগুলো সেই দিনের ছবি যেদিন ডাক্তার আব্রুর হাত ড্রেসিং করাতে এসেছিল। আলিনা খান ওহুকে পাঠিয়েছিল আব্রুর রুমে আব্রুকে ডাকতে, কিন্তু আব্রু গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, স্লিপিং পিল খেয়ে। সেই সুযোগে ওহু মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছিল। এই ছবির পিছনে অনেক কাহিনী রটেছে, কিন্তু ওহু জানে না এই ছবিগুলো আব্রুর কাছেও আছে। ওহুর স্মৃতিতে ভেসে ওঠে আব্রুর সাথে সেই প্রথম দেখা, টিএসি মোড়ে অনুষ্ঠিত বাইক রেসে, তারপর পাক্কা 9 মাস পর এক রাতে ছাদে দেখা দুজনার। মাঝখানে সিগারেটের ধোঁয়ায় স্বচ্ছ দেয়াল হয়ে দাঁড়িয়েছিল তাদের মাঝে। কত স্মৃতি, কত কথা, সবই কি স্মৃতি হয়ে রয়ে যাবে শুধু? ওহু চোখ ঘুরিয়ে কক্ষের অন্দরে নজর ফেলে। সোফার উপর পড়ে আছে লাল বেনারসি, সাথে অলংকারের অনেকগুলো বাক্স। এগুলো তার জন্যই আনা, মির্জা বাড়ি থেকে পাঠানো হয়েছে সন্ধ্যাবেলায়। ওহুর সাথে আরেকজন সজাগ হয়ে রয়েছে এ মুহূর্তে। তিনি আর কেউ নন, আলিনা খান নিজেই।
ভয়ে কুঁকড়ে উঠেছেন তিনি। তবে সে কথা মুখ ফুটে বলার সাহস পাচ্ছে না। চেপে আছে কলবি, কিন্তু মস্তিষ্ক সে চিন্তায় ভৎসনা করছে তাকে। বাপ ছেলে দুজনে যেন এক মাটি দিয়ে তৈরি, কারো সামনে কিচ্ছুটি বলা যায় না। নিজের মতের বিরুদ্ধে হলে পুরো দুনিয়া উলটপালট করে দেয়। আজমল খানের প্রতিটি স্বভাব আব্রোর মধ্যে বিদ্যমান, রাগ, তেজ, মেজাজ, আচরণ সবই। আলিনা খানের সাথে এই দ্বিধায় আরেকজন ভুগছে, আশাফ তালুকদার। আশাফ কি আদৌ সেই সংবাদ পৌঁছে দিয়েছে আব্রোর কান অবধি? কি পৌঁছেছে সেই সংবাদ? যদি পৌঁছে থাকে তাহলে কি হতে চলেছে আগামী কাল খান মহলে? সময় পেরোয়, ঘড়ির কাঁটা পেরোয়, বিয়ের দিন ঘনিয়ে আসে, ভোর পেরিয়ে নতুন সকালে সূচনা হয়। খান মহলে পুনরায় বিয়ের আনন্দে মজে ওঠে। কিন্তু যার বিয়ে, সে অপেক্ষায় ক্ষণ গুনছে। তার মন বলছে আব্রো ভাই ফিরবে, এ বিয়ে আটকে যাবে। ও বারান্দায় দাঁড়িয়ে রয়, অপেক্ষায় থাকে, এই বুঝি আব্রো ভাই ফিরে আসলো। সকালবেলায় খান মহলে দেখা মিলল মোটামুটি ব্যস্ততা। উৎসবের বাহিরে আলোকসজ্জা কিংবা উজ্জ্বল রঙে মোড়া দেয়াল, এসবের কোনো আয়োজন নেই। সাদামাটা ঘরোয়া এক আয়োজন। আশফাক খানের একমাত্র কন্যার বিয়ে আজ। বিয়েটা হচ্ছে পারিবারিক পরিসরে। তন্ময়দের পরিবার থেকে কয়েকজন মুরব্বী আসবেন, সঙ্গে আসবেন মৌলভী সাহেব। ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন হবে বিয়ের আকদ, কাবিননামায় স্বাক্ষর হবে। অতঃপর সবাই বিদায় নেবেন যার যার অবস্থান হতে। ওহু আজ মির্জা বাড়ি যাচ্ছে না, সে থেকে যাবে খানমহলে। শিফার বিয়ের মতো করেও এ বিয়ে হচ্ছে না, এখন শুধু ধর্মীয় পর্ব সম্পন্ন হবে, বাকি আয়োজন হবে পরে, যখন ওহুকে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হবে মির্জা বাড়িতে। বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়েছে কেবল তাদের, যাদের নাম ডাকলেই নয়, তবে পরিচিত সকলকে জানানো হয়েছে যে আজ আশফাক খানের একমাত্র কন্যার বিয়ে। সবার কাছে চাওয়া হয়েছে দোয়া, মঙ্গল কামনা। এই দিনে অনুপস্থিত রয়েছে আব্রো ও আশাফ। তাই বিয়ের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজমল খান ও ওহুর নানার বাড়ির আত্মীয় স্বজনরা। অতিথিদের আপ্যায়নের জন্য রাখা হয়েছে পরিমিত ভোজের ব্যবস্থা। খানমহলের অন্দরমহল সাজানো হয়েছে, সেখানে সম্পন্ন হবে বিয়ের সকল আনুষ্ঠানিকতা। ওহু দাঁড়িয়ে আছে তার কক্ষের বারান্দায়, কাঠের রেলিং আঁকড়ে ধরে, চোখে দৃষ্টি স্থির হয়ে আছে গেটের দিকে। এই বুঝি আব্রো ভাইয়ার গাড়ি ঢুকবে মহলের ভেতর, এই বুঝি সবকিছু পাল্টে যাবে, বিয়েটা ভেঙে যাবে এবার। বুকের ভেতর চেপে রাখা কষ্টটা যেন বক্ষ ফেটে বেরিয়ে আসতে চাইছে, তবুও সেই কষ্ট ভাগ করে বলার মতো কেউ নেই ওহুর। আজকের এই মুহূর্তটা ওহুর মনে করিয়ে দিচ্ছে সেই প্রথম দিনের কথা, যেদিন কোনো পূর্ব সংকেত না দিয়েই, কোনো কথা না বলেই আব্রো এক রাতে দেশ ছেড়ে চলে গিয়েছিল। সেদিন ওহুর মন জুড়ে যে গভীর তৃষ্ণা জন্ম নিয়েছিল আব্রোকে একবার দেখার, আজ যেন ঠিক সেই একই তৃষ্ণা আবার জেগে উঠেছে। পার্থক্য শুধু এই, সেদিন আব্রো ফিরে আসেনি, তাহলে কি আজও ফিরবে না? এ কি করে হয়? ওহু মেনে নিতে পারবে না এমন কিছু। মন চায় আবার সেই পুরনো গানের কথায় নিজেকে ডুবিয়ে দিতে, আকাশের পাখিগুলোকে উদ্দেশ্য করে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম যারে। এই অনুভূতিটা যে কতটা যন্ত্রণার তা শুধু সেই বুঝতে পারে, যার হৃদয়ে আমরণ অপেক্ষার আগুন জ্বলে। কাউকে একবার দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে, কাউকে একটা প্রশ্নের জবাব জানার তীব্র বাসনা কুড়ে করে ভৎস করে। ওহু দাঁড়িয়ে আছে ঠিক তেমন করে, দৃষ্টি বিক্ষিপ্ত, বুকের গভীর থেকে নিঃশ্বাস উঠে আসে ভার হয়ে। হয়তো আজ আব্রোর প্রতিশোধ পূর্ণ হয়েছে তার অজান্তে। যেমন করে আব্রো গত 8টা বছর স্মৃতির বন্ধনে বন্দি হয়ে ছটফট করেছিল, তেমনি আজ ওহু এক অন্তর্লীন আকুলতায় ছটফট করেছে। হ্যাঁ, ভীষণভাবে ছটফট করছে। আব্রোর অজান্তেই তার চন্দ্রবলা আজ তাকে চোখের এক ঝলক দেখার আশায় ব্যাকুল হয়ে উঠেছে। যদি আব্রো জানতো এ কথা, তার স্মৃতির সেই চিরচেনা মুখ আজ তাকে দেখার জন্য হৃদয় ভরে কাঁদছে কতটা, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়তো এই পাপী পুরুষই হতো।
আকস্মিক পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ওহু চোখ মুখ জ্বলে নেয়। স্বাভাবিক ভঙ্গিতে পেছনে ফিরে জোর করে এক ঝলক হাসে। চোখে মুখে চাপা উদ্বেগ, লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা। দেখল তার মা এসে দাঁড়িয়ে আছেন। মায়ের চাহনিতে গভীর উদ্বেগ। ওহুর ফ্যাকাশে মুখশ্রী দেখে কিছুটা আটকে উঠলেন তিনি। ভ্রু কুচকিয়ে এগিয়ে এসে মেয়ের চিবুক ছুঁয়ে আওড়ালেন। কি হয়েছে রে? ওহি, তোকে এমন দেখাচ্ছে কেন মা? ওহু শুকনো গলায় ঢুক গিলে নেয়। মায়ের মুখের দিকে তাকিয়ে সত্যটা লুকাতে ব্যাকুল হয়। হেসে ফেলে কিছুটা, বলার চেষ্টা করে স্বাভাবিকভাবে। কই, কি আবার হয়েছে? আমি একদম ঠিক আছি। কিন্তু ওহুর আম্মি যান তা মানতে নারাজ। সন্তানের মুখ দেখে এক মা কখনো ভুল করে না। একটু থেমে গম্ভীর কণ্ঠে বলে ছুড়লেন তিনি মুহূর্তেই। মিথ্যা কেন বলছিস? চোখের নিচে কালি, মুখ শুকিয়ে কাঠ। এই কি করেছিস তুই নিজের সাথে? ওহু ঠোঁট কামড়ে ধরে, নিজের চোখ নামিয়ে নেয়। সত্যের ভার আর সহ্য হয় না তার পক্ষে। একগাল হেসে কণ্ঠটা শক্ত করার চেষ্টা করে, হাঁক ছড়ে। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না আম্মা। এই মহল, এই মানুষগুলো ছাড়া আমি ভালো থাকতে পারবো না। বলে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে, কান্না চেপে ধরে রাখে। ওহুর আম্মি যান দীর্ঘশ্বাস ফেললেন। এক পলক হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, আওড়ান। পরের বাড়িতে তো সবাইকে একদিন যেতেই হয় মা। তবে চিন্তা করিস না, আজ তুই কোথাও যাচ্ছিস না। মায়ের কথা শুনে ওহু চোখ তোলে। চোখ টলমল করছে কান্নায়, কিন্তু চোখ বেয়ে পানি ঝরার সাহস পাচ্ছে না যেন। আবারও মায়ের বুকে মুখ গুজে ফেলে। মায়ের স্নেহমাখা হাত আবারও মেয়ের মাথায় বুলিয়ে যেতে থাকে। কাঁদিস না, নয়তো আরও চেহারা খারাপ দেখাবে। সিপা আর সাইরা ওহির বড় মামার মেয়ে কে পাঠাচ্ছি, ওদের সঙ্গে তৈরি হয়ে নিচে আয়। নিহার পুষ্পরা পুকুরঘাট থেকে পানি আনছে, গোসল করতে হবে তোকে। জলদি আয় মা, দেরি করিস না একদম। এই বলে ওহুর আম্মি জানের ঠোঁটে স্পর্শ করে ওহুর কপাল। তাতে একটুখানি প্রশান্তি মেলে ওহুর চোখে মুখে। প্রত্যুত্তরে একগাল হেসে মাকে বিদায় জানায়। ওহুর আম্মি যান কক্ষ ত্যাগ করতেই ওহু ধপ করে পালঙ্কে লুটিয়ে পড়ে। পাশ থেকে ফোনটা তুলে পরখ করে মেসেজ সিন হয়েছে কিনা, কিন্তু না, হয়নি। হতাশায় চোখ মুখ শক্ত হয়ে ওঠে। একরাশ ক্ষোভে ওহু নিজের চুল টেনে ধরে জেদের বসে। সময় ঘনিয়ে আসছে। পুরনো রীতিনীতির অনুসরণে ওহুকে গোসল করানো হচ্ছে। কাঁচা হলুদে বাটা পান পাতার মিশ্রণ, তার সঙ্গে শুকনো ধান আর সরিষা তেল। কিন্তু এই পরিস্থিতিতেও ওহুর মুখে হাসির কোনো ছায়া নেই। একটু দূরেই নিঃশব্দে দাঁড়িয়ে আছেন আলিনা খান। তার মুখ বিমর্ষ, চোখে মুখে উদ্বেগের গভীর রেখা। তিনি যেন চেয়ে আছেন আব্রু ফিরে আসুক এখনই, না হলে খান পরিবারে যে অগ্নিসংযোগ ঘটবে তা নিভাতে পারবেন না কেউ, কোনো জন্মেই। চিন্তার ভারে মাথা ধরে গেছে তার। বারবার আজমল খানের চারপাশে ঘুরছেন, কিছু বলার চেষ্টা করেও যেন কথা গলায় আটকে যাচ্ছে। আজমল খান গম্ভীর কর্মমুখর এক মানুষ। রাজনীতি আর ব্যবসার খোলা মাঠে তার বিচরণ। পারিবারিক আবেগ অনুভূতির প্রতি তার দৃষ্টি অপসারিত। ওহু ও আব্রুর সম্পর্ক যে একসময় অনুরাগীর বাঁধনে জড়িয়েছিলেন, সে খবর যেন তার চেতনার প্রান্তরেও ছোঁয়া পায়নি কখনো। তিনি এসব নিয়ে কখনোই ভেবে দেখেননি। আলিনা খানের চিন্তিত মুখে চোখ পড়ল আজমিন খানের সহধর্মিনীর। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? আপনাকে খুব চিন্তিত লাগছে, কোনো সমস্যা কি? আলিনা খান হালকা নিঃশ্বাস ফেললেন, নিজেকে সংযত করে আওড়ালেন, তেমন কিছু নয়, আসলে আবরের জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে। লন্ডনে পৌঁছানোর পর থেকে কোনো যোগাযোগ নেই। ওহুর বিয়ের খবরটা এখনো সে জানে না। আব্রুর ফোন বন্ধ। আপনার ভাইও অনেকবার চেষ্টা করেছিল, পারেনি যোগাযোগ করতে। চিন্তা করবেন না ভাবি, আব্রু এমনই, হঠাৎ করেই কোনো আগাম বার্তা ছাড়াই বিদেশে চলে যায়, দেখেন না। আলিনা খান গম্ভীর এক দীর্ঘশ্বাস ফেললেন। জামদানির আঁচল টেনে মুখ মুছে নিলেন। দুপুরের প্রখর রোদে চারিদিকে উত্তপ্ত, সবাই ঘামে ভেজা। হাঁক ছুড়লেন মৃদু স্বরে,
হ্যাঁ জানি, সমস্যা নেই। ভাবি একটা কাজ করুন, পার্লার থেকে মেয়েরা এসেছে, ওহুকে তৈরি করতে একটু সাহায্য করুন। আপনি গিয়ে দেখুন না সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আপনি এদিকটা দেখুন। বলেই আজমিন খানের সহধর্মিণী তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। আলিনা খান স্থির চোখে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। বুকের গভীরে জমে থাকা আশঙ্কার দাবানলটিকে অপ্রাণ চেপে রাখতে চেষ্টা করলেন। ওকে অতি যত্নে মোড়ানো হয়েছে লাল বেনারসি উজ্জ্বল শাড়িতে, মাথায় আঁচল টেনে দেওয়া দীর্ঘ কোমল ছায়ার মতো। ওহুর গায়ের রং দুধে আলতার মতো উজ্জ্বল আছে, কন্যা থেকে রূপ নিয়েছে নববধূর। পায়ে পড়েছে আলতা, রাঙা রেখা লেগে আছে তার পায়ের পাতায়। দু হাতের 5 আঙ্গুলে উপরিভাগে আঁকা হয়েছে সেই একই রং। কপালের 2 শীতের মাঝে গাঁথা সাধারণ এক স্বর্ণের টিকলি, নাকি নথ, কানে গলায় হাতে সোনার অলংকার, ঠোঁটে লাল লিপস্টিকের ছোঁয়া যেন ওহুর সৌন্দর্যকে আরও জ্বালিয়ে তুলেছে। তবু এই অনুপম রূপের মাঝে যা সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে তা হলো ওহুর চোখ। সাদা চোখের মণি ঘেরা টানা চোখ দুটি, চোখের কোণে টানা কাজলের রেখা। কৃত্রিম পাপড়ি প্রয়োজন হয়নি, কারণ ওহুর চোখের পাপড়িগুলো এমনিতেই ঘন। বেনারসি ভাড় আর অলংকারের ওজনে ওহুর কপালে ঘাম জমেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের জলরাশি। ঠিক সেই কালো ছোট্ট কুচকুচিয়ে তিলের পাশ ঘেঁষে রয়েছে, যে তিলের প্রশংসা আব্রু ছোটবেলায় খুব করত। তবু এত রূপ, এত সাজসজ্জার মাঝে একটা জিনিস অনুপস্থিত, চন্দ্রবালা ঠোঁটের হাসি। ওহুর বুকের ধরফরানি ক্রমশ তীব্র হয়ে উঠেছে। সময় যত ঘনিয়ে আসছে, পরন্ত বিকেলের পর সন্ধ্যার আবরণ নেমে এসেছে চারিপাশে। প্রতিটি সেকেন্ড যেন ওহুর বুকের ধুকভুকানিকে আরও জোরালো করে তুলেছে। মনে হচ্ছে এই বুঝি ভেতরের কান্না বুক চিরে বেরিয়ে আসবে। নিজেকে দমিয়ে রাখা এখন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে বুকের গভীরে। ফোনটা পালঙ্কের এক কোণে পড়ে আছে, বারবার ইচ্ছে হচ্ছে সেটা হাতে তুলে দেখতে। আব্রু ভাই কি মেসেজটা দেখলেন? ফোনটা কি খোলা হলো? কিন্তু কক্ষের ভিতরে লোকজন ভরা, ফোন হাতে নেওয়া একরকম অসম্ভব। দম বন্ধ লাগছে ওহুর। ইশারায় নিহাকে কাছে ডাকলো ক্ষণেই। বলো আপু। বলে নিহা এগিয়ে এলো, চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। ওহু ফিসফিস করে আওড়ালো, শিফা আপুকে ডেকে আনতো নিচ থেকে জলদি। নিহা এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল শিফার খোঁজে। এদিকে পারু এসে বসেছে ওহুর পাশে। ওহুর মুখের ভাব দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, কিরে ওহু, হুট করে তোর বিয়ে ঠিক হয়ে গেল, আর আব্রু ভাই কোথায়? এই প্রশ্ন যেন ওহুর ভিতরে সাজানো আঘাত করলো। এই প্রশ্ন যেন ওহুর ভিতরে সজোরে আঘাত করলো, কাটার ঘায়ে নুনে ছিটার মতো। গলা ধরে এলো, মুখ নিচু করে মৃদু স্বরে জবাব করলো, জানি না, আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করিস না। পারু জানতো আব্রু আর ওহুর সম্পর্কের সবটুকু। ওহু তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে সব খুলে বলতো পারুকে। তাই এই অপ্রত্যাশিত বিয়ের সিদ্ধান্ত এবং আব্রুর অনুপস্থিতি পারুকেও ভাবিয়ে তুলেছে। ঠিক তখনই শিফা এসে হাজির হলো ওহুর কক্ষে। খান পরিবারের সবাই বিয়ের প্রস্তুতিতে পুরোপুরি তৈরি। গোলাপি লেহেঙ্গায় সেজেছে নিহা, শিফা, আশফি, পুষ্প, সাহরা, কুঞ্জ, সবাই একরকমই সাজে, একই আমেজে। এমনকি খান পরিবারের কর্তা এবং তাদের অর্ধাঙ্গিনীরাও একই সাজে বিদ্যমান। শিফা ভিড় ঠেলে ওহুর পাশে এসে বসলো ঘা ঘেঁষে। বুঝলো এ ডাক গোপন কোনো ও জরুরি বার্তার জন্য। শিফা কান বাড়িয়ে দিল। ওহু মুখ ঘেঁষে ধীরে ধীরে বলি ছুড়ল, শিফা আপু, আব্র ভাইয়াকে একটা কল করে দেখো তো ফোন খুলেছে কিনা। যদি ফোন করে তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি কথা বলবো ওনার সাথে। শিফা এ কথা শুনে মোটেও অবাক হলো না। গত কয়েকদিন ধরে সে নিজেও চেষ্টা করেছে যোগাযোগ করার আব্র ভাইয়ের সাথে। শিফা অবগত ওহু আব্রর সম্পর্কে। শিফা আওড়ালো, ঠিক আছে, আমি দেখছি, আমিও চেষ্টা করছি, কিন্তু কন্ট্যাক্ট করতে পারছি না। কিন্তু তুই চিন্তা করিস না। ওহু মাথা নাড়ল শ্বাস ফেলে। কিন্তু বললেই তো হয় না, এই চাপা যন্ত্রণা কি সহজে আটকে রাখা যায়? চারিদিকে মানুষের ভিড় বাড়ছে,
ক্যামেরার ফ্ল্যাশ ঝলকাচ্ছে, হাসাহাসি চাপা তৈরি হচ্ছে। সবাই চায় ওহু হাসুক, ছবি তুলবে সবাই, অথচ ওহুর পক্ষে কিছুই সম্ভব হচ্ছে না। তার মাথা ঘুরছে, বুক ধড়ফড় করছে, গা গুলিয়ে উঠেছে। একটুখানি শান্তি চাই ওহুর, এই কোলাহল থেকে দূরে। শুধু একবার কথা বলতে চায় আব্রু ভাইয়ের সাথে। অভ্যন্তরে অস্থিরতায় ওহুর মুখ কালো হয়ে ওঠে, মনে হচ্ছে নিঃস্ব হয়ে মাটিতে মিশে যেতে। মির্জা ভিলার সম্মুখে সার বেঁধে দাঁড়িয়ে আছে 5খানা দৃষ্টিনন্দন গাড়ি, প্রত্যেকটি ফুলে ফুলে সজ্জিত, রঙিন পুষ্পরাজিত পরশের রূপ নিয়েছে। ভিলার চত্বরে এখন এক আলাদা ব্যস্ততা, কারো হাতের উপহার, কারো মুখে আলতো হাসি, সকলের চোখে মুখে যেন এক অনাবিল আনন্দের প্রতিচ্ছবি। আজ যে বউ আনতে যাবে মির্জা পরিবারের কনভয় একটি নতুন জীবনের সূচনায় সামিল হতে চলেছে। তন্ময় নিজের রুমে বর সাজছে, গভীর চেহারায় আজ এক মৃদু হাসি রেখা খেলা করছে, তবে পাঞ্জাবি বা শেরনিতে নয়, একেবারে ভিন্ন এক আধুনিক রূপে নিজেকে প্রস্তুত করেছে তন্ময়। সাদা শার্ট ইন করে তার উপর পড়েছে কারুকাজ খচিত কালো ব্লেজার, হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ে ছড়াচ্ছে হালকা পারফিউম। ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে নিজের প্রতিবিম্বে এক পলক দৃষ্টি রাখে তন্ময়। টেবিলের পাশেই হঠাৎ চোখে পড়ে একখানা ছবি। তন্ময় ছবিখানা তুলে হাতে নেয়, ছবিটি ওহুর। ছবির দিকে তাকিয়ে এক মৃদু হাসি ফুটে ওঠে তন্ময়ের মুখে, মনে মনে আওড়ায়, তুমি একমাত্র নারী যাকে আমার মন ও মস্তিষ্ক উভয়ে বড্ড ধরেছে। তুমি শুধু নারী নও, আমার হবু অর্ধাঙ্গিনী। এই কথা মনে করেই তন্ময় ছবিটা গভীর যত্নে ড্রয়ারে রেখে দেয়। এরপর নিজ রুম থেকে বেরিয়ে আসে। বাইরে বের হতেই তন্ময়কে ঘিরে ধরে সবাই। তার ড্যাশিং লুক দেখে সকলে মুগ্ধ, প্রশংসায় মুখর হয়। তন্ময় বিনয়ে হাসি দিয়ে তাদের প্রশংসা জবাব দেয়। তারা প্রস্তুত হচ্ছে বেরিয়ে পড়ার জন্য, কিন্তু তন্ময় এক মুহূর্তের জন্য পা থামে, এগিয়ে যায় তার ছোট বোনের দিকে, যে পক্ষাঘাতে আক্রান্ত, প্যারালাইজড। বিদায় নেয় তার থেকে হাঁটু গেড়ে বসে। কিন্তু রওনা দেওয়ার জন্য এখনও কিছুটা সময় বাকি, কারণ অতিথিদের অনেকে এখনও এসে পৌঁছায়নি মির্জা ভিলায়। এদিকে ওহুকে নিয়ে আসা হয়েছে খানমহলের নিচতলায় অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় ওহু বসে আছে বধূ বেশে, মাথায় টানা লম্বা ঘুমটা। চারপাশে ভিড় জমিয়ে আত্মীয় স্বজন ও অতিথিরা, সবাই দেখছে ওহুকে, প্রশংসায় প্রমুখ চারদিক। ওহুকে বউ সাজে কি অপূর্ব লাগছে। এই এক বাক্য যেন ওহুর কানে বারবার ঢুকে তাকে ক্লান্ত করে তুলেছে। সৌন্দর্যের এই প্রশংসায় ওহুর ভেতর এক অদ্ভুত বিরক্তি এনে দিয়েছে, কারণ এই সাজ তো হাবরুর জন্য ছিল না। হাবরুই তো বলতো, তোমায় বধূরূপে দেখতে বড্ড ইচ্ছে করে চন্দ্রা। আজ সে চন্দ্রা বধূরূপে সেজেছে বটে, কিন্তু আব্রুর জন্য নয়, অন্য কারো জন্য। আব্রু কি তবে একবারও দেখতে আসবে না তাকে এই বধূ বেশে? ওহুর পাশে নিশা আর আশফি বসে আছে, অন্যান্য অতিথিরাও আসছে, কেউ ছবি তুলছে, কেউ বা দু একটি কথা বলে চলে যাচ্ছে। বেনারসি আর গহনার ভারে ঘেমে উঠেছে ওহু, মনে হচ্ছে অনেকটা সময় ধরে যেন এই অবসন্ন অবস্থায় বসে আছে। ভেতরে ভেতরে অস্থিরতা তাকে গ্রাস করেছে। আব্রু ভাই ফিরে আসবে, এই ভাবনা এখন মুছে গেছে ওহুর মস্তিষ্ক হতে। ঘোমটার নিচ দিয়ে দু এক ফোঁটা জল বেয়ে নেমে গেছে গালে, কাজল গলে মেখে গেছে চোখের কোণে। চারপাশে চেঁচামেচি, বিয়ের হই হল্লা, সবকিছু ওহুর মনে হচ্ছে কেমন বিরক্তিকর। এমন সময় ঘোমটা সরিয়ে এক পলক তাকাতেই দেখল আশফাক খান দরজা পেরিয়ে ভেতরে আসছেন হাসি মুখে। এ হাসি যেন সন্তুষ্টির শেষমেশ, তার পরীকে বিদায় দিতে পারছেন বলে। কিন্তু তিনি জানেন কি, সেই পরীর হৃদয় যে অন্য কারো জন্য আকুল, হয়তো জানেন না তিনি। ওহুর চোখে আবারও টলমল করে ওঠে জল। এমন সময় পাশে এসে বসলেন আলিনা খান। তিনি স্নেহ ভরে হাত রাখলেন ওহুর মাথায়। এই স্পর্শে ওহু যেন একেবারে ভেঙে পড়ে। মনে হয় এই নারী তো আব্রু ভাইয়ের মা। এক অদ্ভুত ঘনিষ্ঠতা ভরে ওঠে ওহুর মন এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণেই মনে পড়ে এই সম্পর্ক আর সম্ভব নয়। ওহু হেরে গেছে, আব্রু ভাই ফিরে আসবে না, এই বিয়েটাও আর আটকাবে না হয়তো।
এই ভাবনায় চোখে পানি জমে উঠল। ঘুমটার নিচে দম বন্ধ হয়ে আসছে তার। হঠাৎ কি ভেবে যেন ওহু মাথা ঠেকিয়ে দেয় আলিনা খানের বুকে। আলিনা খান অবাক হয়ে যান, চোখে জল চিকচিক করে ওঠে। তিনিও কি অনুভব করছেন এই টানা পড়েন। এদিকে ওহুর ফুপিজান বারবার ফোন করছেন আশাফকে। ফোন বাজে কিন্তু আশাফ ধরছে না। তিনিও বসে আছেন ওহুর পাশে উদ্বিগ্নভাবে। ওহু চোখ বন্ধ করে মুখ লুকিয়ে রাখে আলিনা খানের বুকে। চারপাশে হই হল্লা এখনো থামেনি। নিমন্ত্রিতদের ভোজন পর্ব চলছে। হঠাৎ করে যেন গমগমে অন্তর্মহলে এক নিস্তব্ধতা নেমে আসে। সেই মুহূর্তে দৌড়ে আসে নিহা অন্তর্মহলের বাহির হতে। চোখে মুখে আতঙ্ক, নিঃশ্বাসের ক্লান্তি। আলিনা খান ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন তৎক্ষণাৎ, কি হয়েছে তুই এমন হাঁপাচ্ছিস কেন? নিহার কণ্ঠে যে খবর ভেসে আসে তা শুনে চারিদিক স্তব্ধ হয়ে যায়। চাচি, চাচি, আব্রু ভাই ফিরে এসেছে। আব্রু ভাইয়া লন্ডন থেকে ফিরে এসেছে। এই কথাটা যেন বৃষ্টির মতো ঝরে পড়ে ওহুর কানে। সে ধীরে আলিনা খানের বুক থেকে মাথা তুলে নেয়। সকলে চমকে ওঠে তৎক্ষণাৎ। ওহুর বক্ষ খুশিতে নেচে ওঠে। ঘুমটা তুলে অবাক চোখে ওহু চেয়ে থাকে নিহার দিকে। বিশ্বাস করতে পারছে না সে নিজের কানে শোনা কথাকে। এরই মাঝে খান মহলের সুদূর দরজা ঠেলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে আব্রু। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। পরনে ঢিলে ঢালা সাদা শার্ট, এলোমেলো চুল, চেহারায় তাড়াহুড়ার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে লাল রেখা। একটা রক্তচক্ষু মিশে আছে ঝলসে যাওয়া দৃষ্টিতে। আব্রু উপস্থিত হয়ে অন্য কারো দিকে চায় না। রক্তিম দৃষ্টিতে রুদ্ধ করে কেঁপে ওঠা চন্দ্রবালাকে। ওহুর বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ আগে যে আনন্দের ঢেউ বইছিল সেখানে, সে মুহূর্তেই তা চাপা পড়ে যায়। ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে ওহুর। আব্রুর চোখে যেন এক তীব্র দাহ। এমনভাবে তাকিয়ে আছে যেন সব কিছু ভস্ম করে দেবে এক্ষুনি। শুধু এই পলকেই ওহু চোখ নামিয়ে নেয়। শুধু এক পলকেই ওহু চোখ নামিয়ে নেয় আব্রু থেকে। ভয়ে সর্বাঙ্গ কেঁপে ওঠে ওহুর। ঠোঁট কেঁপে ওঠে দৈবাৎ আগমন ঘূর্ণিঝড়ে। আব্রুর চোখে যেন এক তীব্র দাহ। এমনভাবে তাকিয়ে আছে যেন সব কিছু ভস্ম করে দেবে এখনই। শুধু এক পলকেই ওহু চোখ নামিয়ে নেয় আব্রুর থেকে। ভয়ে সর্বাঙ্গ কেঁপে ওঠে ওহুর। ঠোঁট কেঁপে ওঠে দৈবাৎ আগমন ঘূর্ণিঝড়ে। পরপর শুকনো ঢুক গিলে নেয় ওহু ঘোমটা নিচ হতে। বুকের ভেতর কাঁপন ধরে গেছে। এক মুহূর্তের জন্য ওহুর মনে হলো সামনে কোনো মানুষ নয়, একজন হিংস্র দানব দাঁড়িয়ে আছে। আব্রু ভাইয়ের চোখে চোখ রাখার সাহস হচ্ছিল না ওহুর। আব্রুর দৃষ্টি জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। এক পলকেই ছাই করে দিতে পারে যেন সব কিছু। আব্রু চোয়াল শক্তভাবে আটা, দাঁতের সঙ্গে দাঁত ঘষে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। সে শব্দ ওহুর কান অবধি পৌঁছেছে। অন্দরমহলে উপস্থিত সকলে থমকে গেছে। কেউ কেউ ব্যাপারটা হালকাভাবে নিয়েছে, আবার অনেকেই খুশি আব্রু ফিরে এসেছে দেখে। কিন্তু আলিনা খানের মুখে ধরা পড়েছে ভিন্ন কিছু। এক অজানা অস্থিরতা গ্রাস করেছে তার প্রতিচ্ছবি। ওহু চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আব্রু সেখানে দাঁড়িয়ে রইল মাত্র কয়েক সেকেন্ড। মুহূর্তেই একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হলো আব্রুর দিকে। আব্রু, তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস। তো কতবার ফোন করেছেন, কোনো সাড়া দিস নে। তোর ফোন বন্ধ কেন? চল রেডি হয়ে নে। যখন চলে এসেছিস খুব ভালো হয়েছে। ওর বিয়ে ঠিক হয়েছে, বরপক্ষ এখনই চলে আসবে, তৈরি হয়ে নে তুই। কিন্তু আব্রু কারো প্রশ্নের জবাব দিল না, কারো চোখের দিকেও তাকালো না। আলিনা খান ঠেই ওহুর পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি কোনো শব্দ আওড়াচ্ছেন না। আব্রু নীরবে সবাইকে উপেক্ষা করে পা বাড়ালো অন্তর্মহলের দোতলার দিকে। পা চালিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। আব্রুর মস্তিষ্কে ভয়ানক কিছু চলছে। ওহু ঘুমটার আড়াল থেকে চুপি চুপি তাকিয়ে দেখলো সেই দৃশ্য। মাথা উঁচু করে বুক ধরফর করতে করতে ভাবতে লাগলো ওহু, আব্রু ভাই এখন কি করবে? ভয় আর অজানা এক আতঙ্কে বারবার শুকনো ঢুক গেলছে। ভয়ের তাড়নায় বুকের ভেতরটা যেন কিছু শুকিয়ে আসছে ধীরে ধীরে। নিজের কক্ষে প্রবেশ করলো আব্রু। দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গেল আলমারির দিকে। আলমারির গোপন লকারে টাইপ করলো পাসওয়ার্ড। যেই মাত্র লকার খুলে গেল, ভেতর থেকে টেনে বের করলো একটি পিস্তল। তারপর এক ঝটকায় আলমারির দরজা জোরে বন্ধ করে দিল।
কোমরের পেছনে গুজে নিল তৎক্ষণাৎ আগ্নেয়াস্ত্রটি। আব্র চোখে মুখে রক্তের রং লেগে গেছে। রাগের দগদগে জ্বলছে সেই আগুন। নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করছে আব্র, নয়তো ভুল জায়গায় তা প্রকাশ করে ফেলবে। নিচতলায় তখনও চলছে সাজসজ্জা আর অতিথি আপ্যায়নের প্রস্তুতি। হঠাৎ করে আব্র বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। মুখে কোনো কথা নেই, চোখে মুখে এক ভয়াবহ তীব্রতা। সকলে ভেবেছিল আব্র বুঝি নিজেকে প্রস্তুত করতে উপরে গেছে, অথচ এ কি? আব্রর মুখশ্রী দেখে অনেকেই আটকে উঠল। কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। আব্র কাউকে কোনো কথা না বলে দ্রুত অন্দরমহল পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। পেছন থেকে ডাক পড়ল একাধিক কণ্ঠে। কেউ চিন্তিত, কেউ বিস্মিত, কেউ ভয়ভীত। কিন্তু আব্র কারো দিকে ফিরেও তাকালো না, প্রশ্নের কোনো জবাবও করল না। আলিনা খান ওহুর হাত ছেড়ে ছুটে এলেন, পেছনে আরও কয়েকজন। কিন্তু ততক্ষণে আব্র গ্যারেজ থেকে নিজের গাড়িতে চড়ে বসেছেন, নিজেই স্টিয়ারিং ধরেছে ডান হাতে। তখনই আজমল খান বিষয়টা টের পেলেন, এগিয়ে এলেন থামাতে, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছে। আব্র গাড়ি ততক্ষণে মহল ছাড়িয়ে দূর সড়কে ছুটে চলেছে। বাম হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে আর ডান হাতটা ঠেস দিয়ে রেখেছে পাশের সিটে। কপালে চামড়ার ভাঁজে ঘাম জমেছে। ভয় কিংবা চিন্তার নয়, তাড়াহুড়োয়। রাস্তা মোটামুটি ফাঁকা, চারপাশে মাগরিবের আজান ধ্বনিত হচ্ছে। মুসল্লিরা মসজিদের দিকে পাড়ে জমাচ্ছে তখন। ফ্ল্যাশব্যাক, ডেভিড ছিল রিংয়ে, ফলে তার পকেটে বেজে ওঠা ফোনের শব্দ কানে অবধি তখন পৌঁছায়নি। ব্যস্ততার কারণে ডেভিড ফোনটা পরেও আর দেখেনি। সে চলে যাওয়ার পর আব্রু, এরিক, ডেভিড, জিসা চারজনেই পৌঁছায় সুরঙ্গের কোঠরিতে। জায়গাটা নিস্তব্ধ, চাপা গা ছমছমে এক পরিবেশ। ঠিক তখনই ডেভিডের ফোন আবার বেজে ওঠে। এবার অবশ্য ফোনের রিংটং সবার কানে পৌঁছে যায়। ডেভিড ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে আশাফ তালুকদার। নামটা চোখে পড়তেই ডেভিডের ভ্রু কুঁচকে যায়। আশাফের ফোন। হঠাৎ বিষয়টা অস্বাভাবিক মনে হলো ডেভিডের। মুহূর্তেই ডুব দেয় চিন্তায়। ঠিক সেই সময় আব্র বিষয়টা নজর করে আওয়াজ দিয়ে ওঠে, কে ফোন করেছে? রিসিভ করছো না কেন? ডেভিড ফোনটা বাড়িয়ে দেয়, আব্রুর দিকে আওড়ায়। তোমার কাজিন আশরাফ কল করেছে। আশাফ কল করেছে শুনতেই চমকে ওঠে আব্র। এক মুহূর্ত দেরি না করে ডেভিডের হাত থেকে ফোন নিয়ে নেয়। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে আব্র। ব্যাস এতটুকুই। উন্মাদের মতো হন্য হয়ে ছুটে এসেছে লন্ডন থেকে ইমার্জেন্সি প্লেনের টিকিট কেটে। তার চন্দ্রবালার বিয়ে ঠিক হয়েছে যে। আব্র মির্জা ভিলায় পৌঁছেছে। গাড়ি থেকে নেমে কোমরের পেছনে গুজে রাখা পিস্তল বের করে হাতে তুলে নিল। চোয়াল ঠেসে ধরা, দাঁতে দাঁত আটা, চোখ দিয়ে আগুন ঝরছে। রক্তিম দৃষ্টি, এলোমেলো হয়ে যাওয়া আন্ডারকাট চুল, ঘামে ভিজে বলিষ্ঠ দেহের সাথে লেপ্টে আছে শার্ট। মির্জা ভিলা প্রায় ফাঁকা। সকলেই তন্ময়ের সাথে খান মহলের উদ্দেশ্যে যাত্রা করেছে। অহুকে যেহেতু আজ মির্জা বাড়িতে আনা হবে না, তাই মির্জা বাড়ির শূন্য রয়ে গেছে। আব্র দ্রুত পায়ে হেঁটে ভিলার ভেতরে প্রবেশ করে। সামনে দেখা মেলে একজন মধ্যবয়সী পরিচারিকার, যিনি তন্ময় রাজের বোন তনয়া রাজের সেবায় নিয়োজিত। আব্রুর হাতে পিস্তল দেখে ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আব্র। ছুটে গিয়ে কপালে বন্দুক তাক করে ইশারায় চুপ থাকতে বলে। নিজের ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে ধরে আওড়ায়, হুশ, একদম চুপ। একটা আওয়াজ করলে তোর লাশও কেউ খুঁজে পাইব না। ভয়ে কাঁপতে কাঁপতে মহিলা নিজেই ওড়না দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ওঠে। আব্র তাকে সঙ্গে নিয়েই একে একে ভিলার ঘরগুলো তল্লাশি করতে থাকে। আব্র চোখ খুঁজে ফিরছে কাউকে। তন্ময় রাজ নয়, বরং তন্ময়ের বোন তনয়া রাজকে। তনয়া প্যারালাইসি আক্রান্ত। যখন আব্র প্রথম মির্জায় ভিলায় এসেছিল, তখন তনয়াকে দেখেছিল। সেই দেখাতেই আব্র বুঝে নিয়েছিল তন্ময়ের দুর্বলতা, এবং আজ সেই দুর্বলতাকেই সে অস্ত্র করে তুলবে। যেমন বলে কান টানলে মাথা আসবে, ঠিক তেমনই আব্র জানে তনয়া থাকলেই তন্ময়কে নিয়ন্ত্রণে আনা সহজ হবে। আব্রর ইতিহাসে কখনো হার ছিল না, একটা হার ছাড়া। সেই হারের পর থেকে আব্র
হারকেই নিজের ইতিহাস থেকে মুছে ফেলেছে। সেই একমাত্র হার ছিল কাঠবিড়ালির স্মৃতি। আর আজ সেই কাঠবিড়ালির বিয়ে। কিন্তু আব্রু আজ সেই 9 বছর আগের সাধারণ আব্রু নয়। আজকের আব্রু ইতিহাসের পুণ্য পথ থেকে সরে আসা, পাপের পথে রাজত্ব করা এক দণ্ডিত আসামি। আব্রুর সামনে পড়ে যায় তনয়া। রাজ নিচের রুমে হুইল চেয়ারে বসেছিল সে। হঠাৎ আব্রুকে দেখে আতকে কেঁপে ওঠে মেয়েটি। যদিও শরীর প্রায় অচল, তবে মস্তিষ্ক সচল। আব্রু তাকে দেখি এক পৈশাচিক হাসি হেসে রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। এখন রুমের ভেতরে শুধু আব্রু, তনয়া আর সেই মধ্যবয়সী পরিচারিকা। তনয়ার চোখে স্পষ্ট ভয়। স্পষ্ট করে কথা বলতে পারে না সে। হাত পা নাড়াতেও অক্ষম প্রায়। শুধু কিছুটা কবজি পর্যন্ত নাড়াতে পারে। আব্রুর হাতের পিস্তল দেখে আতঙ্কে চরমের পৌঁছেছে। দরজা লক হওয়া মাত্রই শ্বাস বন্ধ হয়ে আসতে থাকা মেয়েটার আব্রু ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। পিস্তলের মুজেল দিয়ে নিজের কপাল ঠেকিয়ে ঘষে। ঠান্ডা স্বরে ফিসফিস করে বলে ওঠে পরিচারিকার উদ্দেশ্যে, তোর বাপরে ফোন দে এক্ষুনি। মেয়েটা বুঝে যায় আব্রু তন্ময়ের সাথে যোগাযোগ করতে বলেছে। কিন্তু সেই অবস্থায় ফোন করা সহজ নয়। ভয় আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে নাম্বার ডায়াল করার চেষ্টা করে মেয়েটা। ঘেমে ফোন পিছলে পড়ে গেল পরপর। নাম্বার ডায়াল করতে একটু দেরি হলো। আর সেই সামান্য দেরিতেই রক্ত গরম হয়ে ওঠে আব্রুর। এক মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ছোট্ট টি টেবিলটি এক লাথিতে উল্টে ফেলে। বিকট আওয়াজে পুরো রুম যেন কেঁপে ওঠে। হিংস্র কণ্ঠে গর্জে ওঠে আব্রু, তৎক্ষণাৎ, দেরি না দেরি করলে তোর জীবন তাড়াতাড়ি শেষ হইব। জলদি ফোন দে তোর বাপেরে, বল তোর বাপের বাপ আইছে। মেয়েটি কাপা হাতে ডায়াল করে নাম্বার। ঘেমে উঠেছে পুরো শরীর। হাঁটু গেড়ে বসে আছে ফ্লোরে, মাথা নুয়ে আব্রুর সামনে। আত্মার মতো এক হাতে ফোন ধরে। তার পাশেই হুইল চেয়ারে বসা আতঙ্কিত তনয়া। মেয়েটার চোখের 2 কোণ ভিজে উঠেছে, কিন্তু আব্রু তা পরখ করে দেখছে না। আব্রু চোখে মুখে আগুন, রাগে ফুঁসছে চোয়াল। পিস্তলের স্লাইডটা একের পর এক টেনে নিচ্ছে কপালের চেপে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফোন রিসিভ হয়। তন্ময় তখন গাড়ির পথে। আব্রু চুপ করে থাকে। মেয়েটিকে ইশারায় নির্দেশ দেয় কথা বলতে। মেয়েটি ভয় কেঁপে প্রশ্ন ছুড়ে, সাহেব আপনি কই আছেন? প্রশ্ন শুনে তন্ময় কপাল কুঁচকায়। আজব প্রশ্ন। কণ্ঠ শান্ত করে জবাব করে, রাস্তায় আছি, আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? ঠিক তখনই আব্রু ঝাঁপিয়ে পড়ে। মেয়েটার হাত থেকে ফোন ছিনিয়ে নেয় এক টানে। গর্জে ওঠে তার ভয়াল কণ্ঠে, অনেক সমস্যা আছে, গাড়ি ঘোড়া দ্রুত, না হলে খানমহলে তোর গাড়ি পৌঁছার আগেই তোর বাড়িতে লাশ পড়বে। অপ্রত্যাশিত হুমকিতে স্তব্ধ হয়ে যায় তন্ময়। মুহূর্তেই তার স্নায়ু সচল হয়। পেশাদার একজন সিআইডি ইন্সপেক্টর হিসেবে সচল, তীক্ষ্ণ বুদ্ধি, মস্তিষ্ক। কণ্ঠটি চেনা। কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে যায় কণ্ঠের মালিককে। স্তব্ধ গলায় ফিসফিস করে ওঠে। তন্ময় আঁতকে ওঠে। আব্রু। তন্ময়ের জবাবে ভয়াবহ এক বিকৃত হাসি আব্রু ক্ষণে জবাব কষে, হ্যাঁ আমি আব্রু। তোর বিয়ে করার শখ জেগেছে মনে হয়। দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না? অযথা শকুন হয়ে ফুলের দিকে নজর দিলি কেন? আব্রুর কণ্ঠ গরম লোহার মতো বাজলো তন্ময়ের কানে। ফোনের ওপাশে থেকে আসা ওই তুই তুকারি সম্বন্ধনার চরম ব্যক্তিগত কথাগুলোই তন্ময় কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে। আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন আব্রু? তুমি বাংলাদেশে কবে এলে, আর আমার বাড়িতে কি করছো? বিসম্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে তন্ময়। আব্রুর কণ্ঠে এবার বিদ্রুপাত্মক ঠান্ডা ঝাঁজ। হাঁক ছুঁড়ে চোয়াল ঠেসে, সেই প্রশ্নই তো আমারও। তুই খানমহলে কি করতে যাচ্ছিস? বিয়ে করতে? আহা, ওহোকে বিয়ে করবি তুই? তন্ময়ের চোয়াল শক্ত হয়ে আসে। কণ্ঠে দৃঢ়তা মিশিয়ে বুলি ছোড়ে, হ্যাঁ করব। এতে তোমার সমস্যা আছে নাকি? ফোনের ওপাশে এক মুহূর্তের নিস্তব্ধতা। পরক্ষণেই এক পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ে আব্রুর ঠোঁট থেকে, যা ফোনের তার পেরিয়েও আগুন স্রোতের মতো বয়ে আসে তন্ময়ের কাছে। সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুই যা করবি কর। তবে মনে হয় তোরও কোনো সমস্যা নেই যদি তোর আদরের বোনটা
মরেও যায় আমার হাতে। তন্ময়ের চোখ মুহূর্তে লাল হয়ে ওঠে। এ কথা বুকের ভেতর বিস্ফোরণ ঘটায়। সম্বন্ধন পরিবর্তন হয়, সঙ্গে সঙ্গে আওড়ায়। তুই কি বলতে চাচ্ছিস? আব্রু ঠোঁট কামড়ে জবাব করে, কাঠ কঠ্য গলায়। 5 মিনিটের মধ্যে আমার কাছে খবর আসে যেন তুই বিয়ে ভেঙে দিয়েছিস, নইলে তোর বোন এখনই মরবে আমার হাতে। এবার চয়েস তোর। তন্ময়ের মনে হলো যেন এক মুহূর্তের জন্য তার পায়ের নিচের মাটি সরে গেল। গলায় জোর এনে বলে উঠল, তুই ফাজলামি করছিস আমার সঙ্গে? এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। তোর কি মনে হয় আমি ফাইজলামি করছি? ঠিক আছে তাহলে শোন। বলে কানে রেখে ছুটে যায় তনয়ার দিকে আব্রু। পিস্তলের নল ঢুকিয়ে দেয় মেয়েটার মুখে, চোয়াল ঠেসে ধরে। তনয়া অস্পষ্ট গলায় আর্তনাদ করে ওঠে। পাশে ভয়ে কাঁপতে থাকা পরিচারিকা কান্নায় ভেঙে পড়ে। এই বিভীষিকাময় চিৎকার তন্ময়ের কানে পৌঁছে যায় ফোনের ওপার থেকে। তন্ময়ের বুক কেঁপে ওঠে, মাথায় হাত দিয়ে বসে পড়ে সে, সঙ্গে সঙ্গে হাঁক ছুড়ে। ওরা শোনো শোনো, বলো তুমি কি চাও? তন্ময়কে ছেড়ে দাও, ও এমনিতেই অসুস্থ। কি চাও তুমি, বলো আমায়। আব্রু এক বিকৃত হাসিতে হেসে ওঠে, পিস্তলটা সরিয়ে নেয় তনয়ার মুখ থেকে। মেয়েটা ব্যথাতুর নিষ্পাপ চোখে চেয়ে থাকে তার দিকে, মুখে ফেনা, শরীর কেঁপে কেঁপে উঠছে, যেন বলে উঠতে চাইছে, এখান থেকে আমাকে নিয়ে যাও ভাই। আব্রু শর্ত রাখে শীতল কণ্ঠে, আমি স্পষ্ট করে বলছি এই বিয়ে হবে না। তুই এখনই যেখানে আছিস সেখান থেকে তোর লোকজন নিয়ে ফিরে আয় মির্জা ভিলায়। আর খান মহলে ফোন করবি, বলবি বিয়ে বাতিল। কারণ তুই নিজেই সব দোষ নিজের ঘাড়ে নিবি। চালাকি করলে শেষ তোর বোন। তন্ময়ের রাগ চূড়ায় পৌঁছায়, নিজেই টাই টেনে আগলা করে ফেলে। মুহূর্তেই দাঁতে দাঁত চেপে ধরে। তুই এটা একদম ঠিক করছিস না অব্র। আমার সঙ্গে তোদের কোনো শত্রুতা ছিল না। জবাব আসে, শত্রুতা তো এখনো ছিল না, তবে তোর গাড়ি খানমহলে পৌঁছালেই সেটা হবে। ফিরে আসবি, জানাজা পড়বি তোর বোনের। আমার ওহুর দিকে নজর দিয়েছিস তুই, তোকে তো আমার শত্রুতার লিস্টেও থাকবি না, তার অনেক উপরে রেখেছি তোকে। এইবার তন্ময়ের মনে সব পরিষ্কার হয়ে যায়। প্রায় দাঁতে দাঁত চেপে সংলাপ বনে, ও এই কাহিনী তাহলে। তোর জন্য আমার সম্মান আজ মাটিতে মিশে যেতে বসেছে। এর জন্য তোর চরম মূল্য দিতে হবে অব্র। আমি তোর বংশ অন্যের বংশ করে দিব। তাতে আমার কিছু আসে যায় না। বলেই আব্রু থামে, পর মুহূর্তেই যোগ করে, তোর যা করার কর, আপাতত আমার কাছে একটা ফোন যথেষ্ট। নয়তো তোর বোনের জানাজা পড়ার জন্য প্রস্তুত থাক। বেশি চালাকি করিস না। তোর বাপের বাপ আমি। আমার আসল পরিচয় দেখাবো তোকে অতি শীঘ্রই। তাড়াতাড়ি কর, তোর হাতে সময় নেই। টাটা। বলেই আব্রু ফোনটা কেটে দেয়। তন্ময়ের জবাবের অপেক্ষা না করে ফোন রেখে ধপ করে সোফায় বসে পড়ে। চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ছাড়ে আগুন মাখা। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হতেই তন্ময়ের চোখে নেমে আসে আগুনের ঝলক। রাগে ফুঁসতে ফুঁসতে চলন্ত গাড়ির জানালার কাছে ঘষে বসিয়ে দেয়। মুহূর্তেই কাজ ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ড্রাইভার আটকে ওঠে। হঠাৎ এরকম বিস্ফোরণ, প্রতিক্রিয়া তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তন্ময় গাড়ির পেছনের সিটে বসা, কপাল চেপে ধরে অস্পষ্ট স্বরে বলে ওঠে, ড্রাইভার গাড়ি ঘোরাও, মির্জা ভিলায় ফিরে চলো। ড্রাইভার এবার চমকে ওঠে। বিয়ের জন্য বেরোনো গাড়ি ফিরে যাচ্ছে। ড্রাইভার পেছনের লুকিং গ্লাসে তাকায়। তন্ময়ের মুখে যে অদ্ভুত ভয়ঙ্কর ছাপ ফুটে উঠেছে তা দেখে তার কণ্ঠ শুকিয়ে আসে। কোনো প্রশ্ন করার সাহস তার আর থাকে না। নিশ্চুপে গাড়ি ঘুরিয়ে নেয় ড্রাইভার। তন্ময় ঠোঁট কামড়ে ধরে, রাগের জ্বালায় নিজেকে সামলানোর চেষ্টা করে। মনে মনে সংলাপ বুনে, এর জন্য চরম মূল্য দিতে হবে। হ্যাঁ, চরম মূল্য। পর মুহূর্তেই তন্ময় ফোনের কন্ট্যাক্ট লিস্ট ঘাটল। এক নাম্বার খুঁজে ডায়াল করে। স্ক্রিনে ভেসে ওঠে কলিং আজমল খান। কলিং আজমল খান। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রাতের আধারে ঢেকে দিচ্ছে চারিদিক। খানমহলের আঙিনায় কিছুক্ষণ আগেও বাজছিল বিয়ে সানাই, ঝলমল করছিল আলো। রঙিন পোশাকে সেজে উঠেছিল অতিথিরা। বাহারি খাবারের ঘ্রাণ আর সুগন্ধি ফুলের সৌরভ্যে মুখর ছিল চারপাশ। প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষায় কখন বর আসবে। কিন্তু আনন্দ উল্লাসে সেই ঢেউ
যেন এক ঝটকায় থেমে গেল। বাতাসে জমে উঠল নিস্তব্ধতার ভারী স্তর। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। গান থেমে গেছে, হাসির রেশ মুছে গেছে মুখ থেকে। কারণ একটাই, বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, বরপক্ষ শেষ মুহূর্তে সব কিছু ভেঙে দিয়ে ফিরে গেছে। তারা খান মহলেও পৌঁছায়নি। তাতে খান পরিবারের শতবর্ষের গৌরব যেন ধূলিসাৎ হয়ে গেছে। আজমল খানের মাথা নত হয়ে গেছে লোক সমাজে। মুখে লজ্জা আর অপমানের ছাপ। যেন এই মুহূর্তে ধরণী ফেটে গেলে তাতে ডুবে যেতেই তিনি রাজি। বিয়ে বাড়ি সাজানো চৌহদ্দি এখন শোকের চাদরে ঢাকা। নিমন্ত্রিত অতিথিরা অনেক আগেই বিদায় নিয়েছে। কেবল হাতে গোনা কিছু আত্মীয় স্বজন থেকে গেছেন। মুখে হতাশা, চোখে বিস্ময় সকলের। আশফাক খান ক্ষোভে ফুঁসতে ফুঁসতে কোথায় যেন বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে। যার কিছুক্ষণ আগেও উচ্ছ্বাসিত হয়ে বলছিল, ওহুকে কি অপরূপ লাগছে বউ সাজে, তারাই এখন মুখ লুকিয়ে ফিসফিসিয়ে বলছে, মেয়ে অপয়া, তাই এমন সময় এই সর্বনাশ হলো। কিন্তু এই দুঃখের ভার একমাত্র স্পর্শ করেনি ওহুকে। নিজের ঘরে পালঙ্কির ওপর বসে সে পা তোলাচ্ছে। চোখে মুখে এক প্রশান্তির আলো। চারিদিকে সকলের মতো হাহাকারের নয়, সে মত্ত নিজস্ব এক মুক্তির আনন্দে, খুশিতে। বিয়ে ভেঙে গেছে এই খুশিতে। ঠোঁটে মৃদু হাসির রেখা, মনে মনে প্রতিজ্ঞা আটলো রাতেই 2 রাকাত নফল নামাজ আদায় করবি কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে। গা থেকে অলংকার খুলে ফেলেছে, মাথার আঁচল সরিয়ে রেখেছে পাশে। কিন্তু এখনও পরনে সেই লাল বেনারসি শাড়ি খোলার জন্য কারো সাহায্য চাই। সবাই নিচে, তাই ওহু আর শাড়ি খোলেনি। ওহু মিটমিট করে হাসছে আর ভাবছে, কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। এই নিস্তব্ধ অন্দরের মধ্যেই হঠাৎ ওহুর কানে আসে এক দরজা ঠেলার শব্দ। ওহু তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে। মুহূর্তেই তার হাসি মিলিয়ে যায় ঠোঁটের কোণ থেকে। চোখে জড়তা, গলায় শুকনো ঢোক। পালঙ্কের সামনে এসে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, আবরার খান, আব্র নিজেই। আব্র চোখ রক্তিম, তীব্র আগুনে জ্বলছে। সে চোখে ওহু নিজেকে পুড়ে যেতে দেখছে। আব্রুর দৃষ্টি আরও হিংস্র হয়ে ওঠে। কাঁপতে শুরু করে ওহুর শরীর। আব্রু ধীরে ধীরে ওহুর দিকে এগিয়ে আসছে। ওহু শাড়ির আঁচল মুঠো করে ধরে নেয় আতঙ্কে। ভাবে এক মুহূর্ত, তখন তো মহলের নিচে অনেকেই ছিল, কিন্তু এখন তো রুমে কেউ নেই। আব্রু ভাই কেন এসেছে? এবার কি হবে? কিভাবে সামাল দিবে ওহু এই ঘূর্ণিঝড়? আব্রু ভাই তো অনেক রেগে আছে। মুহূর্তেই আব্রুর ঠেসে ধরা চোয়াল আগলা হয়ে আসে। দাঁতে দাঁত চেপে ভারী গলায় গর্জে ওঠে, এই প্রথম বউ সেজেছিস, বিয়ে করবি তুই? আব্রুর গলায় এমন হিংস্র ধ্বনি শুনেই ওহু সর্বাঙ্গে শীতল কাঁপুনি জেঁকে বসে। ভয় আর আতঙ্কে ঠোঁট কাঁপতে থাকে অনবরত। ওহু ঢুক গেলে কিছু বলতে চায়, আমি তো কল, কিন্তু কথার শেষটুকু আর বলা হয় না। আব্রু সুঠাম শক্তপুক্ত গরনের হাত আচমকায় এসে পড়ে ওহুর গালে। মুহূর্তে ওহু ছিটকে গিয়ে আছড়ে পড়ে পালঙ্কের উপর। তবু থামে না আব্রু। অন্ধ ক্রোধে আরও কয়েকটা চর বসিয়ে দেয় ওহুর গালে। ওহুর নিঃশ্বাস ভারী হয়ে আসে, ঠোঁট চিরে রক্ত গড়িয়ে পড়ে। কাঁপতে কাঁপতে ঠোঁট ছুঁয়ে রক্ত দেখে, আঙ্গুলের ডগায় লালচে রক্তের ফোঁটা। ইতিমধ্যে গালে 5 আঙ্গুলের গাঢ় লাল ছাপ বসে গেছে। রক্ত জমাট বেঁধে গেছে। চোখের কোণে জমে ওঠা জল থরথর করে কেঁপে ওঠে ওহুর। কিন্তু আব্রু থামার পাত্র নয়, সে আরও হিংস্র হয়ে ওঠে। ওহুর চুলের মুঠি চেপে ধরে চিবুক শক্ত করে টেনে তোলে সামনে, আওড়ায় ভয়াল কণ্ঠে, তুই বিয়ে করবি? হ্যাঁ, বেঈমানের বাচ্চা, আমার অনুপস্থিতিতে বিয়ে করার এত বড় সাহস কোথা থেকে পেলি? ঘটনাচক্রে পুরোপুরি ভীত আর কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে ওহু। আব্রুর চোয়াল চেপে ধরা এতটাই শক্ত যে ওহু কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। অতর্কিত হামলায় আটকে ওঠে, নিঃশ্বাস আটকে আসে ওহুর, ফুপিয়ে ওঠে, আর্তনাদ করতে থাকে অনবরত। কিন্তু আব্রু এক মুহূর্তের জন্য আগলা করে না হাতের বাঁধন। ওহু টেনে ধরে আব্রুর হাত, নিজেকে ছাড়িয়ে নেওয়ার শেষ চেষ্টাটুকু করে, কিন্তু অকৃতজ্ঞ সে। ওহু পরখ করে আব্রুর রক্তিম চোখ জোড়া আগুন নির্গত হচ্ছে সেখান থেকে, যেই ক্ষোভের আগুন যেন ওহুকে ভৎস করে দিতে চাইছে। একদিকে যন্ত্রণার তীব্রতা, অন্যদিকে অপরাধ বোধে জর্জরিত আত্মা। ওহু আব্রুর বুকে খামচে দেয়, তাকে কাবু করতে।
আব্রুর বলিষ্ঠ বুকে মাংসের অহুর নখ গভীরভাবে ডেবে যায়। নখ ঢুকে যায় আব্রুর প্রশস্ত বুকে। তবুও আব্রু এক বিন্দু পিছপা হয় না। আরও ক্ষিপ্ত কণ্ঠে বুলি ছুড়ে দেয়, দাঁতে দাঁত ঘষে।